ওকে, তাহলে সরল দোলকের লাস্ট বেসিকটা নিয়ে আমরা আলোচনা করছি। এখন যে ব্যাপারটা আমি যাবো সেটা হচ্ছে সরল দোলকের চিত্র থেকে আমরা কিছু জিনিস জানবো। যেমন মনে করো কি আসছে আবার, আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা যে ব্যাপারটা জানবো একটু খেয়াল করবা। ফর এক্সাম্পল, এটা একটি সরল দোলক এবং এখানে একটা বস্তু আছে, আমি সুন্দর করে আঁকতে পারলাম না। ঠিক 4 ডিগ্রি যদি আমি মানে বস্তুটাকে তুলি, তাহলে বস্তুটা ঠিক এই জায়গায় করে থাকবে। আসলে এই দূরত্বটা তেমন একটা দূরত্ব বলে মনে হবে না আর কি, সরল রেখার মতো হয়ে যায় এটা। ওকে, সরল দোলকই, তবে এই রেখাটা এতটাই বাঁকা না যার কারণে এটাকে আমরা সরল রেখা মনে করি। এই জন্য কিন্তু আমরা এটাকে সরল ছন্দিত স্পন্দন বা সরল ছন্দিত গতি বলি। সেই ক্ষেত্রে এখানে যে কোণটা উৎপন্ন হয় দোলন কোণ, আর এটা হচ্ছে তোমার 4 ডিগ্রির থেকে ছোট হয়। এই থিটাটা তোমার কি হয়, 4 ডিগ্রির থেকে কি হয়, ছোট হয়। এটা একটা ব্যাপার। আর ফর এক্সাম্পল, আমি এটাকে যে কোনো একটা বিন্দু ধরে নিতে পারি। এটাকে আমি এ বিন্দু ধরে নিতে পারি, এটাকে আমি বি বিন্দু ধরে নিতে পারি, এটাকে আমি সি বিন্দু ধরে নিতে পারি। তাহলে এখানে আমি কয়েকটা তোমাকে কথা বলি। সেটা হচ্ছে যখন এই মানে সরল দোলকের এই বস্তুটা এই জায়গায় আসে, অর্থাৎ সি বিন্দুতে আসে, সি বিন্দুতে তার উপর কয়টা বল ক্রিয়া করে? আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা, সি বিন্দুতে কয়টা বল ক্রিয়া করে? সি বিন্দুতে তুমি যদি চিন্তা করো যে সি বিন্দুতে প্রথমত হচ্ছে মানে আমি সি বিন্দুটা এদিকে উপরে করে দিলাম। প্রথমত হচ্ছে ওজন নিচের দিকে কাজ করে, আমরা জানি ঠিক কিনা, এমজি নিচের দিকে কাজ করে না? ওকে, এর পাশাপাশি এইদিকে সুতা টানতেছে, আমি সুতার টান ধরলাম টি। তাহলে সুতা অবশ্যই বস্তুটাকে টানবে তার দিকে, এবং বস্তুটার আরেকটা এক্সট্রা বল কাজ করে নিচের দিকে ওজন। তাহলে এই ওজনের দুইটি উপাংশ তৈরি হয়, একটা হচ্ছে এই বরাবর, এবং এই বরাবর যেটা হবে সেটা হবে কি আলটিমেটলি mg cos থিটা, কারণ এটার সাথে থিটাটাকে উৎপন্ন করছি আমি। তাহলে আমি যদি ওর সাথে থিটা উৎপন্ন করি, এদিকে mg cos থিটা হবে, এবং তার সাথে লম্ব বরাবর ঠিক এই সি থেকে বি এর দিকেই হয় এটা। তাহলে আরেকটা উপাংশ তৈরি হবে, সেটা হচ্ছে কি mg sin থিটা। ওকে, এটা তো জানো, এই পার্টটা তো তোমরা জানো, ছোট করে লিখতেছি আমি। তাহলে বস্তুটা যখন এদিকে থাকে তখন তার দুইটা বল কাজ করে, একটা হচ্ছে টান আর একটা হচ্ছে নিচের দিকে ওজন। ওজনের দুটো অংশ তৈরি হয়, একটা হচ্ছে সুতা বরাবর mg cos থিটা, আর এদিকে হচ্ছে তোমার কি mg sin থিটা। এটা কি বুঝছো তোমরা কথাটা? ওকে, তাহলে এখন এখন এই যে mg cos থিটা, এই mg cos থিটাটা আলটিমেটলি টি এর সমান হয়ে যায়, ওরা কাটাকাটি হয়ে যায়। এই mg cos থিটাটা টি এর সমান হয়ে যায়, ওরা নিষ্ক্রিয় হয়ে যায়। আর তার মানে বস্তুটার উপর আসলে বল যেটা কাজ করতেছে সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি mg sin থিটা। তাহলে অ্যাকচুয়ালি কার্যকর বল এই যে mg sin থিটা, এটা হলো অ্যাকচুয়ালি কি বল, কার্যকর বল। ওকে, তাহলে সরলদোলকের ক্ষেত্রে যখন সর্বোচ্চ দূরে থাকে, বিস্তারের মধ্যে থাকে, তখন তার উপরে যে বলটা অ্যাকচুয়ালি কাজ করে সেটা হচ্ছে mg sin থিটা। সেই ক্ষেত্রে থিটা হচ্ছে কোনটা, এই মানে উপরে উৎপন্ন কোণটা। তাহলে এই বলের কারণে তার ত্বরণটা তৈরি হয়। বস্তুর ভর যদি m হয়, তাহলে সেই ক্ষেত্রে বস্তুর ত্বরণ যদি a হয়, তাহলে আমরা জানি F = ma। তাহলে আমরা একবার বলতেছি F = এটা, আবার বলতেছি তার ত্বরণ যদি a হয় সেক্ষেত্রে F = ma। তাহলে এখান থেকে আমি ma = কি পাই, mg sin থিটা পাই। ব্ল্যাক পেন দিয়ে লিখতে, আচ্ছা আমার ব্ল্যাক পেনটা মানে পাচ্ছি না খুঁজে, এটা হয়তো আমি কোথাও নিয়ে গেছি, মানে দুইটা ছিল, দুইটা কি তিনটা ছিল, তিনটাই আমি কি মিসিং করে ফেলছি। মাঝখানে অনলাইন ক্লাস ছিল না যে, আমি এগুলো আসলে কি ওলট পালট করে ফেলছি। আমি রেড পেন দিয়ে লিখতেছি, সেক্ষেত্রে তুমি দেখবা এফ এবং এটা হচ্ছে কি এফ। এখন দেখার কথা, ঠিক আছে, রেডটা মোটামুটি চোখে আসে না? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন যে কথাটা বলতেছি সেটা হচ্ছে এই বস্তুটার ক্ষেত্রে আমরা এই দুইটা বল কাজ করতেছে। একটা হচ্ছে তোমার কি মানে তাহলে এফ বল, যেটা কার্যকর বল কাজ করতেছে mg sin থিটা, আর এই mg sin থিটাটার কারণেই তার এ ত্বরণ সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে F = আমি ma ও লিখতে পারি, এবং এই ma এবং mg sin থিটা দুইটা সমান হবে। দুইটা যদি সমান হয় সেই ক্ষেত্রে mm যদি কাটা দিই, তাহলে আমার a = পাচ্ছি হচ্ছে g sin থিটা। আমি একটা কথা বলি, থিটার মান যদি অনেক ছোট হয় তখন এই sin থিটাটা মানে থিটার সমান হয়, অর্থাৎ কি sin থিটার জায়গায় থিটা লেখা যায় ডিরেক্ট।
এটা হচ্ছে একটা ব্যাপার। অর্থাৎ যদি মানে খুব বেশি ছোট হয় সেক্ষেত্রে সাইন থিটার জায়গায় অনেক সময় থিটা লেখা যায়, এটা তারপরও আমরা একটু পরে আপাতত অ্যাভয়েড করতেছি। এখন একটা ব্যাপার দেখো, এ বি সি এই ত্রিভুজের মধ্যে এটা যদি থিটা হয় তাহলে এসি এ বি হচ্ছে ভূমি আর বিসি হচ্ছে লম্ব এবং এসি হচ্ছে কি অতিভুজ, ঠিক কিনা? এখানের মধ্যে যদি তুমি চিন্তা করো তাহলে এসি হচ্ছে অতিভুজ আর এবি হচ্ছে ভূমি আর বিসি হচ্ছে কি লম্ব। এটাকে আমি সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি। সেই ক্ষেত্রে আমার sin θ = কত আসে? sin θ = লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ বিসি ডিভাইডেড বাই এসি। আসে নাকি আসে না? আচ্ছা, এই ক্ষেত্রে একটা মাইনাস থাকবে আসলে, কারণ হচ্ছে কি কার্যকর বলটা তো ঋণাত্মক হয়, সেই ক্ষেত্রে বলটার আগে মাইনাস থাকবে। তাহলে a = আমি পাই g ইনটু sin θ এর জায়গায় আমি লিখতে পারি কি লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ কত? এসি। ওকে, এবার একটা কথা বলি, এই যে বিসি অংশটা, আমার যে বিসি অংশটা এটা আলটিমেটলি কি x এর মান না? কারণ কি আমরা সরণিত বিসি ধরি, সাম্যাবস্থা থেকে যেদিকে যায় যতটুকু যেটাকে আমরা x ধরি, তাহলে এই বিসিটা x কে মিন করতেছে, ঠিক কি না? এটা কি বুঝতে পারছো আমার কথাটা? ওকে, বিসি কে আমি x ধরতে পারি, কারণ কি যে কোনো একটা সরল দোলকের ক্ষেত্রে সরণ হচ্ছে x ধরি আমরা। আর এসি দেখো তো এ থেকে সি পর্যন্ত কার্যকরী দৈর্ঘ্য কিনা? কার্যকর দৈর্ঘ্য সরল দৈর্ঘ্যের পড়াইছে নাকি পড়াই নাই? সুতার দৈর্ঘ্য প্লাস তোমার কি এই বস্তুটার কি ব্যাসার্ধ, দুইটাকে মিলাই আলটিমেটলি আমি কি পাই? কার্যকর দৈর্ঘ্য এল পাই। তাহলে এসির জায়গায় আমি এল লিখতে পারি না? তাহলে এখান থেকে a = আসে হচ্ছে -g ডিভাইডেড বাই এল ইনটু x। এটা আসে নাকি আসে না? কথা কি বুঝাতে পারছি এই ব্যাপারটা? ওকে ফাইন। এখন একটা ব্যাপার আমি তোমাকে বলি, আমরা জানি সরল সন্ধিত গতিসম্পন্ন কণার ক্ষেত্রে a = -ω²x, এটা পাইছিলাম না আমরা, নাকি পাইনি? আচ্ছা, এটার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে আলটিমেটলি দেখো তো ω² এর জায়গায় কি আসছে? g/l না? অর্থাৎ আমি বলতে চাচ্ছি ω² আমি কত পাচ্ছি? g ডিভাইডেড বাই l। এখান থেকে ω পাচ্ছি √g ডিভাইডেড বাই l। এতটুকু পর্যন্ত বুঝছো? এটা আসলে সিরিয়ালি গেছে, এদিক থেকে উঠে এদিকে তুলছি আমি, ঠিক আছে? তাহলে তোমরা আগে এই ω² g ডিভাইডেড বাই l এতটুকু পর্যন্ত একবার তুলে ফেলো, জাস্ট 30 সেকেন্ড টাইম, একটু তাড়াতাড়ি তুলে ফেলো। ঋণাত্মকের বিষয়টা হচ্ছে যে ঋণাত্মকটা অটোমেটিক্যালি থাকে আমরা যখন সরল দোলকের ক্ষেত্রে যখন আমরা কি মানে কার্যকরী বল ইউজ করি, সরণ ইউজ করি, ত্বরণ ইউজ করি, তখন আমরা জানি সরণ ত্বরণের বিপরীতমুখী হয়। তো যার কারণে আমরা বলের মানটা ঋণাত্মক রাখি সবসময়। এটা হচ্ছে সরল সন্ধিত গতির ক্ষেত্রে। তাহলে হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন যে কথাটা আমি বলতেছি সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমি ω² এটা পাইছি, আমি এটা মুছে ফেলতেছি এই পার্টটা। এখন আমরা আবার জানি যে কোনো একটা ক্ষেত্রে পর্যায়কাল = 2π ডিভাইডেড বাই ω। এটা আমরা ওই দিন মুখস্থ দেখাইছিলাম, আমি এর আগেও দেখাইছিলাম, স্প্রিংয়েও দেখাইছিলাম, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে যদি আসো ওমেগার জায়গায় যদি তুমি এটা বসাই দাও, √g/l বসাই দাও, তাহলে এটা উল্টে যাবে, উল্টে গিয়ে t = কত আসবে? 2π √l ডিভাইডেড বাই g, যেটা তোমরা আগে মুখস্থ করছিলা। এখন আমি দেখাই দিলাম যে এটা অ্যাকচুয়ালি টিটা আমরা এখান থেকে ব্যাপারটা আসে এবং সেটা একটা কল্পিত আসলে মান। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা সরল দোলকের পর্যায়কাল বের করার জন্য আমরা সবসময় এই সূত্রটা ইউজ করব এবং এই সূত্রটা থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট ব্যাপার পাই। আমরা এই পার্টটা মুছে ফেলতেছি। ওকে, এই সূত্র থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস পাই। এই সূত্রটা দেখতে অনেক ইজি এবং এখান থেকে ম্যাথ আসে, তবে এই সূত্রটা দিয়ে আমরা চ্যাপ্টারটা শেষ করে দিব আসলে। সো এই সূত্রটা দিয়ে অনেকগুলো কথাই আছে, একটু মনোযোগ দিতে হবে সবাইকে। সেটা হচ্ছে t = 2π √l/g। এখান থেকে যদি আমি 2π কে ধ্রুবক ধরি তাহলে একটা ব্যাপার আসে t সমানুপাতিক √l/g। এবার যদি বলি যে g ধ্রুবক, আমাদের এই ভূপৃষ্ঠে কিন্তু g ধ্রুবক, এলটাকে তুমি পরিবর্তন করলে টি পরিবর্তন হবে, সিম্পল ব্যাপার। এল কে যদি বাড়াই টিও বাড়বে, এল কে যদি কমাই টিও কমবে। কিভাবে কমবে? এবং সেই সম্পর্কটা হচ্ছে যে টি প্রপোর্শনাল টু √l হবে, ঠিক কিনা? এটা কি বুঝছো? জি কে যদি ধ্রুবক ধরে ফেলি তাহলে টি সমানুপাতিক √l হবে নাকি হবে না? বোঝা যায়? ওকে ওকে, আবার একইভাবে আমি এটাও বলতে পারি যে টি সমানুপাতিক
1/√g, এটাও হবে না? যদি l ধ্রুবক হয়, মনে করো g পরিবর্তনশীল কিন্তু l ঠিক রাখতেছো, তুমি দৈর্ঘ্য ঠিক রাখতেছো, তাহলে কি হবে? l ধ্রুবক, t সমানুপাতিক 1/g √, ঠিক না? তাহলে আমি এটাও পাই, এটাও পাই। এগুলো আবার সরল দোলকের সূত্র হিসেবে আসে। সরল দোলকের কতগুলো সূত্র আছে, এগুলো তোমরা বইতে রিডিং আকারে পড়ে নিবা। আমি এখানে মানে এগুলোর ব্যাখ্যাটা বা বিবৃতিটা দিচ্ছি না। একটা বিবৃতি হচ্ছে ঠিক এটা, যে সময়ের সূত্র। সময়ের সূত্রটা হচ্ছে যে যে কোনো একটা জায়গায় যদি তুমি একটা মানে ভিন্ন ভিন্ন কয়েকটা সরল দোলককে যদি তুমি তার দৈর্ঘ্য, জি এর মান, এগুলো যদি অপরিবর্তিত রাখো, তাহলে প্রত্যেকটা দোলনের জন্য সমান সময় নেবে। অর্থাৎ যে কোনো সময় যেখানে তুমি দোলন দাও না কেন, প্রত্যেকটা দোলনের জন্য মানে এক একটা দোলনের জন্য সমান সমান সময় নেবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন সময় নেবে না। এটা হচ্ছে আমার কি সময়ের সূত্র বা প্রথম সূত্র, সমকাল সূত্র বলা হয়। একটা ব্যাপার গেল, এটা হচ্ছে আলাদা। 2 নম্বর সূত্রটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে যদি আমি উপাদান ধ্রুবক রাখি এবং তার জি এর মান ধ্রুবক রাখি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ যদি ধ্রুবক থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটা সরল দোলকের ক্ষেত্রে বিনা বাধায় যদি কোনো একটা সরল দোলক দুলে, তাহলে সেই ক্ষেত্রে তার দোলনকাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক হয়। তাহলে এটা একটা এখান থেকে সূত্র আসছে। অথবা উল্টা করে বলতে পারে দোলনের বর্গ তার কার্যকরী দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ L সমানুপাতিক T স্কয়ার। এটাও আসে এখান থেকে, অর্থাৎ এখান থেকে এটাও আসে L সমানুপাতিক T স্কয়ার। কথা কি বোঝা যাচ্ছে? ওকে। আবার তৃতীয় সূত্র হচ্ছে ঠিক এটা, বিনা বাধায় যদি আমি একটা সরল দোলককে আমি দুলতে দিই, তাহলে ওই ক্ষেত্রে যদি আমি কার্যকরী দৈর্ঘ্য ধ্রুবক রাখি, অর্থাৎ স্থির রাখি কার্যকরী দৈর্ঘ্য, তাহলে সেটা অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের দোলনকাল অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে। এই পার্টটাও ইম্পর্টেন্ট। অথবা যদি আমি টি স্কয়ার করি, তাহলে টি স্কয়ার সমানুপাতিক 1/g হবে। অর্থাৎ জি এর সাথে টি এর সম্পর্কটা, টি কে বর্গ করলে জি পাওয়া যাবে, অথবা জি কে বর্গমূল করলে টি পাওয়া যাবে। সম্পর্কটা এভাবে করে তাদের কি হবে, অর্থাৎ জি বাড়াইলে তোমার টি কমবে। অর্থাৎ ব্যস্তানুপাতিক মানে তোমরা বুঝো, এটা বোঝার কথা, একটা বাড়লে আরেকটা কমবে। আর সমানুপাতিক মানে কি, একটা বাড়লে আরেকটা কি বাড়বে। এতটুকুর মধ্যে কোনো ধরনের সমস্যা আছে? এটা 3 নম্বর সূত্র, এটা 2 নম্বর সূত্র, এবং এটা 1 নম্বর সূত্র হচ্ছে সমান সময়ে সমান দোলন দিবে, সমকাল সূত্র বলা হয়। আরেকটা হচ্ছে সমদৈর্ঘ্যের, আরেকটা হচ্ছে তোমার কি সমান ত্বরণের ক্ষেত্রে, অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে দোলনের সাথে সম্পর্কটা। এতটুকু পর্যন্ত এই তিনটে সূত্র তোমাদের বইতে বিবৃতি সহ থাকবে, যে কোনো ধরনের বইতেই থাকবে, এটা থাকার কথা, এবং তোমরা রিডিং পড়লে এটা পেয়ে যাবা। ঠিক আছে, এটা একটা ব্যাপার, আমি এটা বিবৃতি দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, এটা হচ্ছে এখান থেকে আসে, এটা এই সূত্র থেকে কিন্তু সরাসরি মুখস্থ। তুমি দেখো টি এর সাথে এল √, সমানুপাতিক, টি এর সাথে জি √, ব্যস্তানুপাতিক, সিম্পল ব্যাপার। এতটুকু তুমি মাথায় রাখবা। ক্লিয়ার? আর 4 নাম্বার একটা সূত্র আছে। 4 নাম্বার সূত্রটা হচ্ছে এইটা, যে মানে একটা বস্তুর ক্ষেত্রে, একটা সরল দোলকের ক্ষেত্রে তার যদি বস্তুর ভর, তারপর উপাদান, এগুলোর উপর তার দোলনকালটা নির্ভর করে না। অর্থাৎ তুমি এখান থেকে ব্যাপারটা বাদ পাচ্ছ, সেটা হচ্ছে টি এর মানটা তার উপাদান, তার মানে উপাদানের প্রকৃতি কি, ইস্পাত নাকি লোহা নাকি অন্য কিছু, বা তার মানে পরিবেশের প্রকৃতি কেমন, সে কোথায় আছে, এগুলোর উপরে আলটিমেটলি তোমার কি নির্ভর করে না, টি এর মানটা নির্ভর করে না। এটা হচ্ছে 4 নাম্বার সূত্র। শুধুমাত্র নির্ভর করে কিসের উপর, এল এর উপর আর জি এর উপর, এই দুইজনের উপর ডিপেন্ড করে, আর কারোর উপরে কিন্তু কে ডিপেন্ড করে না। পর্যায়কাল নির্ভর বা দোলনকাল নির্ভর করে না। এখানে পর্যায়কালকে আমরা আলটিমেটলি কি বলি, দোলনকাল বলি। দোলনকালটা কারোর উপর নির্ভর করে না। এতটুকু পর্যন্ত তোমরা এই পার্টটা কিন্তু, আমি আবারও বলতেছি, এই পার্টটা কিন্তু বইতে সুন্দর করে গুছাই দেওয়া থাকে, প্রত্যেকটা বইতে দেওয়া থাকে। আমি ওই কারণে লিখাই পড়াই না, কারণ বিবৃতিগুলো লিখাইতে হয়। এত সময় আসলে নষ্ট করলে পুরো ক্লাসটাই শেষ হবে, অথচ এটা সিম্পল একটা জিনিস। ক্লিয়ার? কথা বুঝতেছো? ওকে, আমরা ইনশাল্লাহ আবারও বলতেছি, ইনশাল্লাহ আমরা পরের চ্যাপ্টার থেকে এখন আরেকটা ব্যাপার আমি একটু করে বলি, সেটা হচ্ছে মুছে ফেলা যাবে, এটার দরকার নেই। সেটা হচ্ছে আমরা অলরেডি একটা ব্যাপার পেয়েছি, সেটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল বের করার জন্য 2 পাই
রুট ওভার এল বাই জি এটা ইউজ করতে পারবো। এখান থেকে যদি আমি বর্গ করি তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি হয় না, এবং এখান থেকে যদি জি কে পাশে নিয়ে আসি তাহলে এল ইকুয়াল টু কত পাবো, জি টি স্কোয়ার। ঠিক আছে, এল ইকুয়াল টু পাচ্ছি জি টি স্কোয়ার, এবং 4 পাই স্কোয়ারকে যদি আমরা নিচে নিয়ে আসি সেক্ষেত্রে হচ্ছে নিচে 4 পাই স্কোয়ার বসে যাবে। আমি এল ইকুয়াল টু চাইলে এটা পাই, অর্থাৎ এটা দিয়ে তুমি কি বের করে ফেলতে পারবা, যে কোনো একটা ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য বের করতে পারবা, মানে এই ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য বের করতে পারবে। এখন যদি কোনো কারণে তোমাকে বলে যে পর্যায়কাল মানে দুলনকালটা ধ্রুবক ফিক্স, এটা পরিবর্তন হবে না, জিও পরিবর্তন হতে পারবে, এলও পরিবর্তন হতে পারবে, আর এটা তো ধ্রুবকই, সেই ক্ষেত্রে ওরা সবাই যদি ধ্রুবক হয় এখান থেকে এল সমানুপাতিক জি আসে না, আসে নাকি আসে না? হ্যাঁ, আবার বলতেছি, আমি এল ইকুয়াল টু কি পাইছি, জি ইনটু টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। এখানে 4 ধ্রুবক, পাইও ধ্রুবক। এবার আমি তোমাকে বললাম যে দুলনকালটা ধ্রুবক, মানে দুলনকাল ফিক্সড, দুলনকালে পরিবর্তন হবে না। যদি জি এর পরিবর্তন হয় এল এরও পরিবর্তন হবে, কিন্তু দুলনকাল ফিক্স থাকবে। তাহলে ওই ক্ষেত্রে তারা দুজন কি সমানুপাতিক হবে না, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক। তাহলে ওরা যদি না থাকে, এল এবং জি পরস্পর সমানুপাতিক, অর্থাৎ জি এবং এল পরস্পর সমানুপাতিক। এবং এটা দিয়ে যখন অঙ্ক আসে অনেকেই পারে না, কারণ আমি তোমাকে বলি যখন কোথাও একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে 2 পাই রুট ওভার এল বাই জি, তো বলে যে কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ বাড়াইলে দুলনকাল কয় গুণ বাড়বে, তো তখন বলে কি কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ বাড়লে আমরা জানি টি সমানুপাতিক রুট ওভার এল, তাহলে 4 গুণ বাড়লে টি 2 গুণ বাড়বে। এবং একইভাবে যদি টি সমানুপাতিক 1/√/g দিয়ে প্রশ্ন আসে যে অভিকর্ষজ ত্বরণ যদি 4 গুণ কমে তাহলে টি কয় গুণ বাড়বে বা কমবে, তাহলে এই ক্ষেত্রে যদি এটা যদি 4 গুণ কমে টি 2 গুণ বাড়বে, রুট করে দিলে 2 আসে। কিন্তু যখন তোমাকে কোথাও প্রশ্ন আসে যে কার্যকরী দৈর্ঘ্য 2 গুণ বাড়াইলে জি কয় গুণ বাড়বে, বা জি যদি 2 গুণ কমে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ কমবে, তখন কিন্তু অনেকেই আটকে যায়, কারণ এই সূত্র দিয়ে তো তারা পড়ছে কি টি এর সাথে এল এর সম্পর্ক, টি এর সাথে জি এর সম্পর্ক, এল এর সাথে জি এর সম্পর্ক তো তারা পড়ে নেই। এবং বড় বড় ভর্তি পরীক্ষাগুলোতে কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন চলে আসে, অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্যের সাথে অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক চলে আসে। তাহলে এটা সিম্পল যে এটা 2 গুণ বাড়লে এটাও 2 গুণ বাড়বে, এটা মাথায় রাখবা, এই জিনিসটা দরকার পড়ে। এতটুকু পর্যন্ত আমাদের সরল দোলকের সূত্র রিলেটেড যত কিছু আছে এটা হচ্ছে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। জাস্ট এই পার্টটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? এতটুকুর মধ্যে কারো কোনো ধরনের প্রবলেম আছে কিনা এখন পর্যন্ত যা পড়ছো, যাদের নেট ক্লিয়ার ছিল, যাদের ক্লিয়ার ছিল না তারা তো তোমার কি, আচ্ছা আরেকটা ব্যাপার আমি একটু বলে রাখি, যাদের নেট ক্লিয়ার নাই, যার কারণে তোমরা অনলাইন ক্লাস রেকর্ড ক্লাস করছো কিন্তু ওইখানেও প্রবলেম থেকে গেছে, তো ওরা কিন্তু অফলাইনে আমাকে প্রবলেমগুলো বলবা, তাদের কিন্তু অবশ্যই এগুলো সলভ করে দিব বা ক্লিয়ার করে দিব, বুঝতে পারছি? যারা আছো তাদের ক্ষেত্রে ওকে, এটা কিন্তু একটু মাথায় রাখিও, এটা ওই অনুযায়ী আমরা ইনশাল্লাহ আগাবো। একটা ব্যাপার গেল, আমি এটা মুছে ফেলতেছি, তাহলে এই পার্টটা একটু মাথায় রাখবা। এখন খুব ইম্পর্টেন্ট একটা টপিকে ঢুকবো, যেটা আলটিমেটলি এখান থেকে সিকিউ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তবে তোমরা যদি মানে পর্যাবৃত্ত গতির উপর একটু সিকিউ সলভ করে থাকো, অলরেডি আমরা যা পড়ে ফেলছি তার উপরে 90% সিকিউ হয়, এই পার্টগুলো লাস্টের দিকে করে আসে। তোমরা যদি পড়ে থাকো অলরেডি পাচ্ছ, এগুলা পাওয়ার কথা। এখন একটা ব্যাপার দেখো, সেটা হচ্ছে সরল দোলকের ব্যবহার। সরল দোলকের ব্যবহার, সরল দোলকের ব্যবহার বলতে সরল দোলককে 3 জায়গায় ব্যবহার করা হয়। একটা হচ্ছে তোমার ত্বরণ নির্ণয়, অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে সরল দোলকের ব্যবহার আছে, সেটা হচ্ছে কি তাহলে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়। ত্বরণ নির্ণয় অর্থাৎ জি নির্ণয়, যে কোনো একটা মুহূর্তে তুমি জি নির্ণয় করার জন্য সরল দোলক ব্যবহার করতে পারবা, একটা ব্যাপার গেল। তারপর হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায় তুমি সরল দোলক দিয়ে, দেখাবো আমি এগুলা, এখান থেকে ম্যাথ আসে। পাহাড়ের উচ্চতা নির্ণয়, এরপর হচ্ছে সময় নির্ণয়, সময় মানে হচ্ছে মানে এইটা অ্যাকচুয়ালি দুলনকালকে মিন করে, আমি তারপর বুঝাই দিব সময় নির্ণয়। পরীক্ষা আসতে পারে সরল দোলকের সাহায্যে কি কি কোথায় কোথায় সরল দোলক ব্যবহার করা যায়, কি কি নির্ণয় করা যায়,
তাহলে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়, পাহাড়ের উচ্চতা নির্ণয়, সময় নির্ণয়, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা সরল দোলকের সাহায্যে এই তিনটা জিনিস নির্ণয় করতে পারি। আমরা একটা একটা করে দেখব যে আমরা কি কি নির্ণয় করতে পারি বা কিভাবে এই ব্যাপারগুলো আসলে নির্ণয় করি। আমরা এই পার্টটা দেখি এই পার্টটা শেষ করতে পারলে চ্যাপ্টার শেষ, আর যদি প্রথমটা শেষ করতে পারি বা দুইটা শেষ করতে পারি, যেটা বাকি থাকবে সেটা নেক্সট ক্লাসে কমপ্লিট হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার একটু দেখবো, শেষ করার সর্বোচ্চ টার্গেট থাকবে, কারণ এখন আমাদের হাতে অনেক সময় আছে। দেখো এবার প্রথমত হচ্ছে ত্বরণ নির্ণয়। ত্বরণ নির্ণয়ের জন্য একদম ইজি ওয়ে, এটা অলরেডি তোমরা জানো, এটা অলরেডি তোমরা করে ফেলছো। ঠিক আছে? এটা তোমরা আমার থেকেও এখন ভালো জানবা, এটা নিয়ে নতুন করার কাহিনী করার দরকার নেই। সেটা হচ্ছে কি t = 2π√L/g। আমরা এটা জানি। তাহলে এখান থেকে যদি আমাকে g বের করতে হয়, প্রথমত আমরা বর্গ করে ফেলবো। তাহলে আমরা জানি t² = কত, 4π² × L/g। এবার g কে পাশে নিয়ে আসো, বাকিদেরকে ওই পাশে নিয়ে যাও। তাহলে g = কত দাঁড়ায়, 4π² × L/t²। আমার এটা আসে না? ঠিক কি না? তাহলে যে কোনো একটা জায়গায় ভালো করে খেয়াল করো। এখন এখানে সরল দোলক দিয়ে আমরা কিভাবে জি বের করতেছি, এটা আমি তোমাকে একটা কথা বলি। সরল দোলকের ক্ষেত্রে এই সূত্রটা আমাদের মুখস্থ। কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ওকে। সরল দোলকের ক্ষেত্রে আমার এই সূত্রটা মুখস্থ, এবং এখান থেকে আমি জি ইকুয়ালটা পাইছি এইটা। তার মানে হচ্ছে কি, আমি যদি একটা সরল দোলককে একটা যে কোনো একটা জায়গায় নিয়ে গেছি যেখানে জি এর মান 9.8 নয়, অন্য কোনো একটা কিছু হতে পারে, তাহলে ওইরকম একটা জায়গায় যখন নিয়ে যাব এবং ওইখানের মধ্যে আমার সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, এটা তো আমি সরল দোলক দেখেই বলে দিতে পারবো, মেপে বলে দিতে পারবো। কার্যকরী দৈর্ঘ্য আমরা বের করতে পারি, এবং সেটা মাপার জন্য তোমরা নরমালি জানো যে এল ইকুয়াল আমরা জানি সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে বস্তুটার ব্যাসার্ধ। তাহলে এটা তো আমরা নরমালি একটা স্কেল যে কোনো কিছু দিয়ে মেপে ফেলতে পারবো এল এর দৈর্ঘ্য। আর এই আরটা বের করার জন্য আমরা স্লাইড ক্যালিপার্স ইউজ করতে পারি, ঠিক কি না? স্লাইড ক্যালিপার্স যেটা পড়ছো তোমরা অলরেডি এগুলো আগে, তো স্লাইড ক্যালিপার্স ইউজ করে তুমি যে কোনো একটা বস্তুর ব্যাসার্ধ বের করে ফেলতে পারবা, ব্যাস বের করতে পারবা, এখান থেকে ব্যাসার্ধ চলে আসবে। তাহলে তুমি এই দুইটার মান বসাই দিয়ে তুমি কার্যকরী দৈর্ঘ্য পেয়ে যাচ্ছ, তার মানে এল পেয়ে যাচ্ছ যে কোনো একটা বস্তু। এরপর হচ্ছে আমি তোমাকে বলি এই টি নির্ণয়ের ক্ষেত্রে যেটাগুলো প্র্যাকটিক্যালি তোমাদের করতে হবে, তো এটার ক্ষেত্রে হচ্ছে তুমি প্রথমে তার 20 থেকে 25টা দুলন দেওয়া, বা অ্যাটলিস্ট 20 থেকে 25, 20টা হতে পারে 25টা হতে পারে, তুমি এভাবে ছেড়ে দিবা। তারপরে 20টা দুলন, টোটাল 20 বার দুলনটা সে কতক্ষণে দিছে ওই সময়টা বের করবা। মনে করো 20টা দুলন দিতে সে মানে 20 সেকেন্ড লাগছে, বা 25 সেকেন্ড লাগছে, বা 30 সেকেন্ড লাগছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ওকে, 20টা দুলন দিতে টোটাল তার 20 সেকেন্ড লাগছে, 30 সেকেন্ড লাগছে, 40 সেকেন্ড লাগছে, অথবা মনে করো 40 সেকেন্ড লাগছে 20টা দুলন দিতে। তাহলে 20টা দুলন দিতে যদি 40 সেকেন্ড লাগে, তাহলে তার পর্যায়কাল কত, অর্থাৎ একটা দুলন দিতে কতক্ষণ লাগছে? একটা দুলন দিতে আলটিমেটলি তুমি ওই 20 কে মানে তোমার কি 40 দ্বারা কি করে দিবা, ভাগ করে দিবা, ঠিক না? নাকি উল্টা? একটু খেয়াল করো ব্যাপারটা। সেটা হচ্ছে একটু খেয়াল করিও, জিনিস কথাগুলো একটু খেয়াল করিও, পরীক্ষায় কিন্তু এগুলো গুলাবা। সেটা হচ্ছে কি 20 থেকে 25টা দুলন দেয় কয় সেকেন্ডে? টি সেকেন্ডে। তাহলে একটা দুলন দেয় কয় সেকেন্ডে? তাহলে টি কে ওই এন অর্থাৎ কি যতটা দুলন দেয় সেটা দ্বারা আমরা ভাগ করব। মনে করো 20 দ্বারা ভাগ করব, তাহলে 20টা দুলন দেয় 40 সেকেন্ডে। 40 কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, তাহলে একটা দুলন দিতে কয় সেকেন্ড লাগে? 2 সেকেন্ড লাগে। আমার কথা কি বুঝতে পারছি? আর এটা হচ্ছে আমার পর্যায়কাল। ভালো করে খেয়াল করে, কিন্তু এইভাবে করে কিন্তু পর্যায়কালটা বের করতে হবে তোমাকে। কোথায়? প্র্যাকটিক্যালে। আমি প্র্যাকটিক্যাল সহ ইনডিরেক্টলি করাই ফেলতেছি। এবং এটা যদি পরীক্ষায় আসে যে মানে সরল দোলকের সাহায্যে কিভাবে জি এর মান ত্বরণ নির্ণয় করা হয়, তুমি যদি শুধু এই সূত্রটা লিখে দাও হবে না। এই সূত্রের মাধ্যমে তোমাকে বলে দিতে হবে কিভাবে এল বের করবা, কিভাবে টি বের করবা। এটা প্রসেসটা বলতে হবে, ডিরেক্ট পরীক্ষা আনসার করতে হবে। এটা গ নাম্বার অথবা ঘ নাম্বারে আসে এবং পপুলার প্রশ্ন। এটা ব্যাখ্যা হ্যাঁ আবার বলতেছি, সেটা হচ্ছে কি যে মানে শেষ করতেছি এবং বলতেছি, তাহলে এটা হচ্ছে একটা পপুলার প্রশ্ন, এবং এটা পরীক্ষায় যখন আসে তখন ঠিক এই প্রসেসে তোমাকে বলতে হবে। তাহলে ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে তুমি সূত্রটা লিখবা, জি ইকুয়াল টু কত হয়। তাহলে জি এর জন্য পাই এর মান মুখস্থ, 4 তো জানি আমরা, এল আর টি বের করতে হবে। তাহলে এবার তুমি কি করবা? এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে এল বের করবে এই সিস্টেমে, সুতার দৈর্ঘ্য আর স্লাইড ক্যালিপার্স দিয়ে, আর এর ব্যাখ্যা আর বাকিগুলো বইতে তোমরা রিডিং আকারে পেয়ে যেতেও পারো। এরপর হচ্ছে সময় নির্ণয়, দুলন কাল নির্ণয়। টি লাগবে, ক্যাপিটাল টি লাগবে, নট সময়, দুলন কাল। আর দুলন কালের জন্য তুমি অ্যাটলিস্ট 20 থেকে 25টা দুলন দেওয়া হবে,
একবার গিয়ে আবার আসলে একটা দুলন, আবার গিয়ে আবার আসলে আরেকটা দুলন, এভাবে 20টা বা 25টা দুলন দেওয়া হয়। তাহলে 20 থেকে 25টা দুলন দেওয়ার জন্য কত সময় লাগছে এটা বের করবা। মনে করো 40 সেকেন্ড লাগছে। এবার 40কে যদি তুমি 20 দিয়ে ভাগ করো, মানে যতটা দুলন তুমি গুনছো ওইটা দ্বারা ভাগ করো, তাহলে তুমি আলটিমেটলি কি পেয়ে যাবা, দুলন কাল পেয়ে যাবে, পর্যায় কাল পেয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, ওকে। তাহলে যদি আমরা এভাবে করে এল পেয়ে যাই, টি পেয়ে যাই, এবার বলবা যে এল বাই টি স্কয়ার বের করব এবং বের করে আমরা এখানে বসাই দিব। সেই ক্ষেত্রে আমরা কি ওই স্থানের জি এর মান কত সেটা পেয়ে যাব। আচ্ছা দেখো তো তুমি জি এর মানের জন্য আলটিমেটলি আমরা কি ব্যবহার করছি, সরল দোলক না? এই সরল দোলকের একটা ব্যবহার, কেউ যদি না বুঝে থাকো প্রশ্ন করো। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আবার মনে করে এই সিস্টেম করে আমরা কি বের করতে পারি, এই অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে পারি কিসের সাহায্যে, সরল দোলকের সাহায্যে, ঠিক কিনা? এবার আরেকটা ব্যাপারে চলে আসো, সেটা হচ্ছে উচ্চতা নির্ণয়, বিশেষ করে পাহাড়ের উচ্চতা নির্ণয়। হ্যাঁ, 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়। এটা অ্যাকচুয়ালি মানে আমরা এই কি বলে মহাকর্ষ বিকর্ষ যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের মানে সূত্রগুলা বলে বা যেটাই বলো তোমরা, ওই চ্যাপ্টারের টপিকটা আসলে এখানে ইউজড হয়েছে, মানে ইউজ হয়েছে ব্যাপারটা। সেটা হচ্ছে ওইখানে আমরা একটা জানি অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর এম হচ্ছে পৃথিবীর ভর, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটা জানো তোমরা নাকি জানো না? জি ইকুয়াল টু জি এম বাই স্কোয়ার সবাই জানো? ওকে। এবার একটা ব্যাপার বলি, ফর এক্সাম্পল এটা পৃথিবী, এবং এই পৃথিবীর ক্ষেত্রে তোমার এখানে ব্যাসার্ধ হচ্ছে আর, কিন্তু বর্তমানে মনে করো পাহাড়টা হচ্ছে এইচ মিটার উঁচু। পাহাড়টা কয় মিটার উঁচু? এইচ মিটার উঁচু। এখন এইচ মিটার উঁচুতে যদি যাও তাহলে জি এর মান কি সেম থাকবে? কারণ কি আর এর মানটা চেঞ্জ হয়েছে না, এখানে তো এখন আর নাই, আর প্লাস এইচ হয়ে গেছে না। তখন মনে করো এই বিন্দুতে মনে করো জি এর মান হচ্ছে জি প্রাইম। তাহলে এই জি প্রাইম ইকুয়াল টু কত হবে? জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার না? আচ্ছা ওকে। এখন তার মানে হচ্ছে এই আর প্লাস এইচ হোল স্কয়ার আমি কি বের করতেছি, মানে এইচ উচ্চতায় আমার জি এর মান কত, এইচ উচ্চতায় জি এর মান কত, আমি এটা তোমার কি এই সূত্রটাকে আমি ইউজ করতে বের করতে পারবো। এখন যদি আমি এই জি কে জি প্রাইম দ্বারা ভাগ করি তাহলে কত আসে? তাহলে যেটা সেটা হচ্ছে এইটাকে এটা দ্বারা ভাগ হবে, সেক্ষেত্রে জিএম কাটা যাবে এবং নিচে জি প্রাইম আছে এটা উল্টে যাবে। এটা উল্টে গেলে আলটিমেটলি আর প্লাস এইচ হোল স্কয়ারটা উপরে আসবে এবং আর স্কয়ারটা নিচে আসবে। বুঝতে পারছো? এটা কি বুঝছো? আমি জাস্ট এই জিনিসটাকে এটা দ্বারা ভাগ করছি। কেউ না বুঝলে প্রশ্ন করিও, আমি দ্বিতীয়বার রিপিট করব। ওকে, যদি ভাগ করি তাহলে এখন আমি এটাকে আবার এভাবে লিখতে পারি যে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কয়ার। কারণ কি এটার উপর স্কয়ার আছে, এটার উপর স্কয়ার আছে, তাই আমি সবাইকে একসাথে করে তাদের উপর স্কয়ারটা নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি আবার তাদেরকে আলাদা আলাদা করে লিখতে পারি আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, এভাবে লিখতে পারি না? পারি? হ্যাঁ পারি। তাহলে এটা যদি পারি, এখান থেকে আবার আমরা পাই আর বাই আর মানে 1, আর এখানে হচ্ছে প্লাস এইচ ডিভাইডেড বাই আর, এটা আমরা পাই না? এটার উপর আবার স্কয়ার আছে, ঠিক না? ওকে, আগে তোমরা জাস্ট এটা হচ্ছে কিসের মান, জি ডিভাইডেড বাই জি প্রাইমের মান, জি ডিভাইডেড বাই জি প্রাইমের মান হচ্ছে এটা। এত পর্যন্ত আগে একবার তুলে ফেলো, এরপর লাইন আমি পড়ে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু পাহাড়ের উচ্চতা, অর্থাৎ আমরা এখান থেকে এইচটা বের করব, কিন্তু এইচ বের করার জন্য কিভাবে সরল দোলক লাগে সেটা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে, কারণ এখন পর্যন্ত তো তুমি সরল দোলকের ইউজটা পাও নাই। ঠিক এরপর আবার কাজ আছে, এরপরের কাজগুলো দেখো, মানে লাস্টের লাইনগুলো ঠিক থাকবে, আমি উপরের লাইনটা মুছে ফেলছি এখন। তাহলে আমি যেটা পাইছি জি বাই জি প্রাইম ইকুয়াল টু এইটা, কিন্তু আমার লাগবে কি এইচ এর মান, তাহলে এই স্কয়ারটা রেখে তো লাভ নাই। তাহলে আমি অলরেডি পাচ্ছি হচ্ছে এই কলম লিখতে লিখলে আবার ঝামেলা, অলরেডি যেটা পাচ্ছি সেটা হচ্ছে জি ডিভাইডেড বাই জি প্রাইম ইকুয়াল টু
1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যেটা আমি পাই সেটা হচ্ছে স্কোয়ারটা যদি আমি তুলে ফেলতে চাই এখানে একটা রুট আনতে হবে, তাহলে রুট ওভার জি বাই জি প্রাইম ইকুয়াল টু 1 প্লাস এইচ বাই আর না, ঠিক না? ওকে, তাহলে এখানের মধ্যে এইচ বাই আর ইকুয়াল টু কত? রুট ওভার জি বাই জি প্রাইম মাইনাস 1, ওকে, মাইনাস 1। এরপরে আর এইচ ইকুয়াল টু কত? সুতরাং যে এইচ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার জি বাই জি প্রাইম মাইনাস 1 ইন্টু কি পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক না? এখন আমরা যে জিনিসটা জানি আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এটা মনে করো পৃথিবী, তাহলে এটা পৃথিবীতে টি এর মান, অর্থাৎ কি পৃথিবীতে সরল দোলকটা দোলনকাল। এখন পৃথিবী থেকে যখন সে একটু উচ্চতায় উঠছে তাহলে এখানে জি এর মান কত? জি প্রাইম। তাহলে এখন ওইখানে মনে করো দোলনকাল তুমি বের করছো টি প্রাইম, কারণ কি এখানে যেটা দোলনকাল ওইখানে কি ওইটা হবে? চেঞ্জ হবে, দোলনকাল চেঞ্জ হবে। এবং দোলনকাল তাহলে মনে করো এইচ উচ্চতায় দোলনকাল হচ্ছে টি প্রাইম ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি প্রাইম। এল এর মান তো আর চেঞ্জ হবে না, এল তো সেম থেকে যাবে। ওকে, এখন যদি আমি এই একটাকে আরেকটা দ্বারা ভাগ করি, যেমন মনে করো আমি টি প্রাইমকে টি দ্বারা ভাগ করলাম, তাহলে টি প্রাইমকে যদি আমি টি দ্বারা ভাগ করি তাহলে কি আসবে? তাহলে 2 পাই কাটা যাবে, তাহলে উপরে থাকবে হচ্ছে এল বাই জি প্রাইম আর নিচে থাকবে হচ্ছে রুট ওভার এল বাই জি। তাহলে সেই ক্ষেত্রে আবার রুট এল কাটা যাবে, রুট মানে এল এল কাটা যাবে, কারণ সবাই যদি আমি রুটের ভিতর ঢুকে ফেলি, দুটাই তো রুটে আছে, তাহলে রুটের ভিতর যদি ঢুকে ফেলি এখানের মধ্যে তোমার কি এল এল চলে যাবে, কারণ দুটো এল সেম, আর এই জিটা উপরে উঠে যাবে, জি প্রাইমটা নিচে থাকবে, অর্থাৎ ব্যাপারটা এইভাবে পাবো আমরা। তাহলে এটা হচ্ছে কি টি প্রাইম বাই টি এ সমান জি বাই জি প্রাইম, পাবো নাকি পাবো না? বুঝছো? শেষের লাইনটা সিম্পল, আমি আসলে একসাথে করে ফেলছি, এটা তোমরা আলাদা আলাদা করে করলেও এটাই পাবা। রুট ওভার এল বাই জি, তো জি প্রাইম, তো আরেকটা হচ্ছে এল বাই জি। তো তুমি ভগ্নাংশের ভাগ তো পারো, এটাকে উল্টাই দাও, নিচেটাকে উল্টাই দাও, তখন এল এল কাটা যাবে, জি বাই জি প্রাইমই থাকবে রুটের ভিতরে। বুঝতে পারছি? ওকে, তাহলে আমি কি একটা কাজ করতে পারি না? জি বাই জি প্রাইম ইকুয়াল টু কত তোমার দাঁড়াচ্ছে? তাহলে আমি রুট ওভার জি বাই জি প্রাইম সমান টি প্রাইম বাই টি লিখতে পারি না? তাহলে তো আমি এই জায়গাটাতে দেখো তো, এই জায়গাটাতে এইচ ইকুয়াল টু রুট ওভার জি বাই জি প্রাইমের জায়গায় টি প্রাইম বাই টি লিখতে পারি নাকি পারি না? -1 ইনটু আর। তাহলে একটা ব্যাপার দেখো তো, এইচ বের করার জন্য আমার শুধুমাত্র তাদের দোলনকালটা পাইলে হয়ে যাচ্ছে না? তার মানে দেখছো যে পৃথিবীতে দোলনকাল টি আর পাহাড়ের উপর দোলনকাল মনে করো টি প্রাইম, তাহলে দোলনকালকে ব্যবহার করে তুমি পাহাড়ের উচ্চতা বের করতে পারবা নাকি পারবা না? এটা তো মহাকর্ষ অভিকর্ষ সূত্র আমরা এমনিও করি, কিন্তু এটা হচ্ছে বর্তমানে প্রয়োজন। সরল দোলক ব্যবহার করে কিভাবে এইচ এর মান বের করা হয়, তাহলে সরল দোলক ব্যবহার করে এইচ এর মান বের করা যাবে নাকি যাবে না? যাবে, এক্স্যাক্টলি। তাহলে এই ব্যাপারটা হচ্ছে আমরা আপাতত দুইটা সরল দোলকের ব্যবহার করছি, একটা হচ্ছে তোমার কি তোমার ত্বরণ নির্ণয়, আর একটা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়। এই সবগুলো জিনিস দরকার নাই, এগুলো হচ্ছে সিম্পল ব্যাপার। এই পার্টটা তারপর আমি দেখাই দিছি, ডাইরেক্ট এটা তোমাকে দেখাই নাই আর কি। এটা অনেক ক্ষেত্রে হচ্ছে ডিরেক্টলি সূত্রগুলো দেখাই দেওয়া হয়, আমি সূত্রগুলো ডাইরেক্ট দেখাই দিচ্ছি না। কেন দেখাই দিব? কারণ তোমরা তো এখনো ফার্স্ট ইয়ার, এক প্রকার সেকেন্ড ইয়ার উঠছো মাত্র, এরকম টাইপের ফার্স্ট ইয়ার ফাইনাল দিচ্ছ, কারণ তোমরা ওই লেভেলের, তাহলে তোমাদের এখন ডাইরেক্ট সূত্র দেখাই দেওয়া উচিত না। ওই জন্য আসলে আমি ব্যাপারগুলো বের করে তোমাকে বারবার দেখাই দিচ্ছি জিনিসগুলো, খুব ইম্পর্টেন্ট এই পার্টগুলো। যারা নেটের সমস্যা তারা অবশ্যই অনলাইন ক্লাসগুলো ভালো করে নিবা, হ্যাঁ, এই পার্টটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। সো এভাবে করে তোমরা প্রিপারেশনগুলো নিবা, ঠিক আছে?